মুদ্রাস্ফীতি হওয়ার ফলে কি হয় যে আমার যদি গত বছর 1 লাখ টাকা থেকে থাকে সেই টাকার দাম হয়ে গেছে এখন ধরেন 94,000 টাকা, মানে কি আমি 6,000 টাকা হারাই ফেলছি। কে হারাইছে? তো জনগণদের কেউ কেউ হারাইছে, কেউ কেউ হারায় নাই, তা তো না। মুদ্রাস্ফীতি কি সবার উপর অ্যাপ্লিকেবল। আর যতজনের সম্পত্তি ছিল সবার সম্পত্তি 6% ডিভ্যালুয়েটেড হয়ে গেছে, মানে 6% জিনিস সে হারাই ফেলছে। প্রশ্ন হচ্ছে গেইন করলো কে? কারণ আপনি যদি বলেন ভাই কেউ গেইন করে নাই, এটা তো হইতে পারে না, বিকজ আপনি বিক্রি করছেন বাট কেউ কিনে নাই। ইজ ইট পসিবল? আপনি বিক্রি করছেন বাট কেউ কিনে নাই। বিক্রি যদি করে থাকেন আপনি, ডেফিনেটলি কেউ কাউকে কিনতে হয়েছে। যেহেতু সম্পদ ইভ্যাপোরেটেড হয়ে আসমানে চলে যাবে না, কাজে কেউ যদি সম্পদ লুজ করে, সামওয়ান হ্যাজ টু গেইন। কে গেইন করলো? কেমনে গেইন করলো? কাহিনীটা কি? আসসালামু আলাইকুম। সোহাগ ভাইয়ের 3টি প্রশ্নের উত্তর পর্বের আজকের পর্বে আমরা আলোচনা করব মুদ্রাস্ফীতি নিয়ে। আজকে আমরা সবাই 60 টাকা দিয়ে 1 কেজি চাল পাচ্ছি। এই সেম কোয়ালিটির চাল যদি আমি আজকে থেকে 2 বছর পরে কিনতে যাই, তাহলে কিন্তু আমাকে অতিরিক্ত 60 টাকার চেয়ে বেশি টাকা গুনতে হবে, অর্থাৎ 70 টাকা গুনতে হবে। তো এই যে সেম কোয়ালিটির জিনিস আজকে থেকে আমি 2 বছর পরে কিনতে যাচ্ছি, তখন আমাকে অতিরিক্ত 10 টাকা বেশি দিতে হচ্ছে। এই 10 টাকা কিন্তু আমার লস অথবা ব্যয়। তো এই 10 টাকা আমি আমার জীবন থেকে হারায় ফেলতেছি, অর্থাৎ লস করতেছি। লস করা মানে তো হারায় ফেলা, তাই না? তো এই যে আমি যে 10টা টাকা বেশি অতিরিক্ত ব্যয় করলাম বা হারায় ফেললাম, তাহলে এইটা গেইন করলো কে? বিষয়টা তো এমন না যে আমি হারায় ফেললাম কেউ গেইন করলো না, বিষয়টা তো এমন হতে পারে না। আমি হারাইলে অবশ্যই কেউ না কেউ গেইন করবে। সেই কারা গেইন করলো, কিভাবে গেইন করলো, এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন, আশা করি শেষের দিকে বুঝতে পারবেন যে আপনি আপনার জীবন থেকে কিভাবে মুদ্রার মান হারায় ফেলতেছেন এবং এইটা কারা গেইন করতেছে এবং কিভাবে গেইন করতেছে। তো এই জিনিসটা আলোচনা শুরু করার আগে আমাদের একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে মুদ্রা কি। মুদ্রা হচ্ছে বিনিময়ের মাধ্যম। তো প্রাচীনকালে মানুষ কি করত? প্রাচীনকালে মানুষ দ্রব্যের বিনিময়ে দ্রব্য আদান প্রদান করত বা লেনদেন করত। কিন্তু সমস্যাটা হচ্ছে এরকম যে ধরেন কেউ, কারো কাছে 10টা ছাগল আছে এবং অন্য একজন লোকের কাছে 2টা বা 3টা গরু আছে। এখন তারা এক্সচেঞ্জ করতে চাইতেছে। এখন একজন যদি বিপরীত জনকে বলে বসে এরকম যে আপনি একটা গরু দিবেন আর অন্য একটা গরুর অর্ধেক গরু দিবেন, তো এইটা কি কোনোভাবে সম্ভব? এটা কি কখনো দেওয়া সম্ভব? একটা গরু আমি পুরোটা দিয়ে দিলাম, অন্যটা আরেকটা আমি কেটে দিয়ে দিলাম, এটা কি কোনোভাবে সম্ভব? সম্ভব না কিন্তু। তো এই যে একটা সমস্যা সৃষ্টি হলো, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যেই মূলত মুদ্রা ব্যবস্থার আবির্ভাব হয়। এখন প্রশ্ন হচ্ছে, একটা জিনিসকে আমরা মুদ্রা হিসাবে কখন গণ্য করব? অর্থাৎ মুদ্রা হিসাবে গণ্য করার জন্য একটা বস্তুর কি কি বৈশিষ্ট্য থাকতে হবে? তো প্রথমত মুদ্রা এমন একটা জিনিস হতে হবে যেটা অবশ্যই দুর্লভ হতে হবে, রেয়ার। অর্থাৎ এটা সব জায়গায় পাওয়া যাবে না। কারণ দেখেন, আমরা যদি আজকে কাঁঠাল পাতাকে মুদ্রা হিসাবে চালু করে দেই, তাহলে কি ঘটবে? সবার কাছেই তো কাঁঠাল পাতা আছে, তাই না? কম বেশি সব জায়গায় কাঁঠাল গাছ পাওয়া যায়। তাহলে তো সবার কাছে এই মুদ্রা চলে যাবে। তাহলে কি হবে? পুরো মুদ্রা ব্যবস্থাটাই নষ্ট হয়ে যাবে। সুতরাং মুদ্রাকে এমন একটা বস্তু হতে হবে যেটা সবাই সবসময় সহজে পাবে না। এই বিষয়টাকে চিন্তা করেই প্রাচীনকালে বিভিন্ন দুর্লভ বস্তু দিয়ে মুদ্রা ব্যবস্থার প্রচলন শুরু হয় এবং পরবর্তীতে ধীরে ধীরে তামা, ব্রোঞ্জ এবং শেষ পর্যন্ত স্বর্ণ ও রূপা মুদ্রা সবচেয়ে বেশি প্রচলিত হয়ে যায়। তো মুদ্রার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এটা নিজের মূল্য থাকতে হবে। অর্থাৎ যেটাকে আমরা বলি অন্তর্নিহিত মূল্য বা ইন্ট্রিনসিক ভ্যালু। কারণ যদি কোনো জিনিসের নিজের কোনো মূল্য নাই থাকে, তাহলে সেটাকে আদর্শ মুদ্রা বলা কঠিন। ধরেন আমি স্বর্ণ মুদ্রা বা রৌপ্য মুদ্রা ব্যবহার করছি, তো হঠাৎ কোনো কারণে আমি শুনতে পেলাম যে আমার কাছে যে মুদ্রাটা আছে, স্বর্ণ মুদ্রা বা রৌপ্য মুদ্রা, এই মুদ্রাটার মূল্য কমে গেছে। এখন আমার লাভটা কোথায়? লাভটা হচ্ছে যদি কেউ কোনোভাবে আমার মুদ্রার মান কমায়া দেয়, তবুও আমি এটাকে স্বর্ণ হিসাবে, জাস্ট স্বর্ণ হিসাবে বিক্রি করতে পারবো। কারণ স্বর্ণের তো একটা নিজস্ব মূল্য আছে। একইভাবে যদি আমি রৌপ্য মুদ্রা ব্যবহার করি, তাহলেও একই বিষয়। যদি মুদ্রা হিসাবে এটির মান কমে যায়, তবু এটাকে আমরা রূপা হিসাবে বিক্রি করে এর মূল্য ফিরে পেতে পারবো।
তো এজন্যই মুদ্রা হিসাবে কোনো কিছু যদি 100% ফিট হয় সেটা হচ্ছে স্বর্ণ মুদ্রা বা রৌপ্য মুদ্রা বা এমন কোনো জিনিস যার নিজস্ব ভ্যালু আছে। অপরদিকে যদি আমরা এমন কোনো জিনিসকে মুদ্রা হিসাবে ব্যবহার করি যার নিজের কোনো মূল্য নাই, তাহলে কি হবে? ধরেন এমন একটা জিনিসকে আমরা মুদ্রা হিসাবে ব্যবহার করতেছি যার নিজের কোনো মূল্য নাই, আর হঠাৎ করে সেই মুদ্রার মান যদি কমে যায়, তখন কিন্তু আমরা সেই জিনিসটাকে ওই জিনিসের অন্তর্নিহিত মূল্যে বিক্রি করতে পারবো না, বা বিক্রি করে আমরা আমাদের মূল্য ফিরে পাবো না। অর্থাৎ যার নিজের কোনো মূল্য নাই তাকে মুদ্রা হিসাবে মূল্য নষ্ট হয়ে গেলে আমাদের ক্ষতিটা হয়ে যাবে, অর্থাৎ এটাকে আমরা এটার ভ্যালু আমরা রিটার্ন পাবো না। এখন পর্যন্ত আমরা মোটামুটি বুঝলাম যে মুদ্রা কি এবং মুদ্রায় কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, এবং মুদ্রার নিজের মূল্য থাকলে আমাদের কিভাবে লাভ আর না থাকলে কিভাবে ক্ষতি হয়। তো এবার আমরা আলোচনা করব যে আমরা মুদ্রার মান কিভাবে হারায় ফেলি, অর্থাৎ কোন সিস্টেমের মাধ্যমে দিনের পর দিন আমরা মুদ্রার মান হারায় ফেলতেছি, অথচ আমরা অনেক সময় সেটা বুঝতেই পারতেছি না। এই বিষয়টা বোঝার জন্য আমি প্রথমে একটা ছোট্ট উদাহরণ দেব, তারপরে সেই উদাহরণ থেকে ধীরে ধীরে বাস্তব অর্থনীতির দিকে যাব। এখন বিষয়টা যদি আমি আপনাদেরকে বলতে যাই তাহলে একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করতে হবে। এটা অর্থনীতির একটা বিষয়, একটু জটিল বিষয়, এজন্য আমি সহজ একটা উদাহরণ দিয়ে শুরু করতে চাই। অর্থনীতিকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি আর একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি মানে হচ্ছে যে কোনো একটা অর্থনীতি ছোট পরিসরে আলোচনা করা, আর সামষ্টিক অর্থনীতি মানে হচ্ছে অর্থনীতিকে বড় পরিসরে আলোচনা করা। তো অর্থনীতি বিষয়টা যদি আপনারা বুঝতে চান তাহলে প্রথমে ছোট পরিসরে উদাহরণ দিয়ে বোঝাতে হবে। তো এখন আমি সেই ছোট পরিসরে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। ধরেন একটা দেশে একজন রাজা আছে, আর তার দেশে 20 জন জনগণ বসবাস করে। এখন রাজা চিন্তা করলো যে আমি কিছু মুদ্রা বানাবো এবং সেই মুদ্রাগুলা আমার দেশে যে 20 জন জনগণ আছে তাদের মাঝে সমানভাবে বিতরণ করে দেব। এখন কথা হচ্ছে যে মুদ্রা কি এমনিতে বানানো যায়? মানে বিষয়টা কি এরকম যে আল্লাহ কোথাও রেডিমেড মুদ্রা বানিয়ে রেখে দিছে, ওইখান থেকে রাজা নিয়ে আসলো এবং জনগণের হাতে তুলে দিল? বিষয়টা কি এরকম? এরকম কিন্তু না। ধরেন আমি যদি স্বর্ণ মুদ্রা বানাইতে যাই, প্রথমে আমাকে স্বর্ণ সংগ্রহ করতে হবে, গোল্ড কালেক্ট করতে হবে। কিন্তু শুধু গোল্ড কালেক্ট করলেই হবে না, সেই স্বর্ণকে মুদ্রার আকৃতি দিতে হবে। যেমনটা আমরা 1 টাকার মুদ্রা দেখতে পাই যে গোলাকার হয়, তো তার উপর আবার বাংলাদেশের নাম লেখা থাকে, শাপলা ফুলের একটা আকৃতি থাকে, 2-3টা তারা থাকে, বিভিন্ন ডিজাইন থাকে। অর্থাৎ শুধু স্বর্ণ কালেক্ট করলেই হবে না, সেই স্বর্ণকে যদি আপনি মুদ্রায় রূপান্তর করতে চান তাহলে সেই স্বর্ণকে প্রথমে একটা নির্দিষ্ট আকৃতিতে আনতে হবে এবং সেই আকৃতির ওপর বিভিন্ন নকশা, চিহ্ন ইত্যাদি তৈরি করতে হবে। এখন এই কাজগুলো কি আপনা আপনি হবে? অর্থাৎ আপনি গোল্ড কালেক্ট করার পরে এটাকে যে আপনি একটা সার্কেল বা বৃত্ত টাইপের করবেন, কয়েনের আকৃতি দিবেন এবং এই কয়েনের উপর বিভিন্ন ডিজাইন করবেন, এই কাজগুলো কি আপনা আপনি হবে? অবশ্যই না। এগুলোর জন্য অবশ্যই কর্মচারী লাগবে বা কারিগর লাগবে বা শ্রম লাগবে। অর্থাৎ মুদ্রা তৈরি করতে কিছু না কিছু খরচ আপনাকে করতেই হবে। এখন রাজা চিন্তা করলো আমি বিভিন্ন জায়গা থেকে স্বর্ণ সংগ্রহ করছি, সেটাকে মুদ্রার আকৃতি দিয়েছি এবং তার উপর ডিজাইন করছি। এগুলো করতে তো আমার অনেক ব্যয় হয়েছে। এখন এই ব্যয় কিছুটা হলেও তো আমাকে রিটার্ন পাইতে হবে, তাই না? তো রাজা ধরেন যে কোনোভাবে 40টা স্বর্ণ মুদ্রা তৈরি করলো। এখন এই 40টা মুদ্রা তার দেশের 20 জন মানুষের মাঝে সমানভাবে বিতরণ করে দিল। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে সবাই কয়টা করে মুদ্রা পেল? অবশ্যই 2টা করে মুদ্রা পাইছে, কারণ মোট মুদ্রা হচ্ছে 40টা আর ওই দেশের জনগণ হলো 20 জন। এখন রাজা 20 জন জনগণের মাঝে 40টা স্বর্ণ মুদ্রা সমানভাবে বিতরণ করে দিল, অর্থাৎ প্রত্যেকে 2টা করে স্বর্ণ মুদ্রা পেল। এবং রাজা কি করলো, এই স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে একটা শর্ত জুড়ে দিল। রাজা বলল যে আমি তোমাদের প্রত্যেককে 2টি করে স্বর্ণ মুদ্রা দিলাম, তোমরা এই মুদ্রা দিয়ে ব্যবসা করো, কেনাবেচা করো বা যা ইচ্ছা তাই করো, কিন্তু ঠিক আজ থেকে 1 বছর পরে তোমরা প্রত্যেকে আমাকে 3টি করে স্বর্ণ মুদ্রা ফেরত দিবা। এখন অনেকে প্রশ্ন করতে পারেন রাজা এই শর্তটা কেন দিল? প্রথম কারণ, ভাই সে রাজা, এখন সে একটা শর্ত বানাইছে, এখন কিছু তো করার নাই। আর দ্বিতীয় কারণ, যেটা লজিক্যাল কারণ, সেটা হচ্ছে আমি তো শুরুতেই বলছি যে স্বর্ণ মুদ্রা এমনি এমনি তৈরি হয় না,
আপনাকে স্বর্ণ সংগ্রহ করতে হয়, কর্মচারী নিয়োগ করে সেই স্বর্ণকে একটা নির্দিষ্ট আকৃতি দিতে হয় এবং সেই আকৃতির ওপর বিভিন্ন ডিজাইন দিতে হয়। এখন এগুলা করতে তো রাজার অবশ্যই শ্রম বা টাকা পয়সা ব্যয় হয়েছে। এখন রাজা চাইতেছে যে সেই টাকা পয়সাটা যেন রিটার্ন হয়, এজন্য সবাইকে 40টা স্বর্ণমুদ্রা দিলাম। সবাই অর্থাৎ প্রত্যেকে 2টা করে স্বর্ণমুদ্রা পেল এবং এজন্য একটা শর্ত জুড়ে দিছে যে আপনারা ঠিক 1 বছর পরে আমাকে 3টা করে স্বর্ণমুদ্রা রিটার্ন দিবেন। তো 3টা করে স্বর্ণমুদ্রা রিটার্ন দেওয়া কি সম্ভব? অর্থাৎ একটি দেশে জনগণ আছে 20 জন। এখন বিষয়টা একটু ভালো করে বুঝেন। রাজা যে সবাইকে বলল আমি তোমাদেরকে 2টি করে মুদ্রা দিছি আর 1 বছর পরে তোমরা আমাকে 3টি করে মুদ্রা ফেরত দিবা। এখন বিষয়টা খেয়াল করেন, ওই দেশে মোট জনগণ 20 জন, প্রত্যেকের কাছে 2টি করে স্বর্ণমুদ্রা আছে। অর্থাৎ পুরো দেশের অর্থনীতিতে মোট 40টা মুদ্রা আছে। এখন এই 40টা মুদ্রা পুরো দেশের মধ্যে ঘুরপাক খাবে, একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাবে, আবার তার কাছ থেকে আরেকজনের কাছে যাবে। অর্থাৎ মুদ্রাগুলো শুধু হাত বদল হবে, কিন্তু মোট মুদ্রার সংখ্যা কিন্তু 40টায় থাকবে। এখন 1 বছর পরে সবাই কি রাজাকে 3টা করে মুদ্রা ফেরত দিতে পারবে? সবাই যদি রাজাকে 3টা করে মুদ্রা ফেরত দিতে চায়, তো 20 জন মানুষ আছে 3টা করে মুদ্রা ফেরত দিবে, তাহলে তো টোটালি 60টা মুদ্রা রাজাকে ফেরত দিতে হবে, তাই না? বিষয়টা তো এরকমই। তো এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? কারণ 20 জন মানুষ প্রত্যেকে 3টি করে মুদ্রা ফেরত দিতে চায়, তাহলে মোট মুদ্রা লাগবে 60টি। কিন্তু ওই দেশের অর্থনীতিতে তো মোট মুদ্রা আছে 40টি, তাহলে বাকি অতিরিক্ত 20টি মুদ্রা কোথা থেকে আসবে? অর্থাৎ বিষয়টা দাঁড়াচ্ছে এমন যে কেউ কেউ রাজাকে 3টি করে মুদ্রা ফেরত দিতে পারবে, আবার কেউ কেউ রাজাকে 3টি করে মুদ্রা ফেরত দিতে পারবে না। বুঝতে পারছেন কথাটা? এখন আমরা জানি ব্যবসার মধ্যে সবসময় ঝুঁকি থাকে। তো কেউ কেউ ওই 2টা করে স্বর্ণমুদ্রা নিয়ে ব্যবসা করবে, কেউ কেউ লাভ করবে, কেউ কেউ লোকসান করবে। আবার কারো কারো এমন হইতে পারে চুরি ডাকাতির ফলে, দুর্ঘটনার ফলে তাদের মুদ্রাগুলো হারায় যেতে পারে। অর্থাৎ সবার অবস্থা কিন্তু একরকম থাকবে না। তো তাই দেখা যাবে কেউ কেউ রাজাকে পুরো 3টি করে স্বর্ণমুদ্রায় ফেরত দিতে পারছে, আবার কেউ কেউ একটিও ফেরত দিতে পারে নাই। তো ধরেন একজন মানুষ রাজার কাছ থেকে 2টি স্বর্ণমুদ্রা নিয়েছিল, কিন্তু 1 বছর পরে তার কাছে আর মাত্র 1টি বা 2টি স্বর্ণমুদ্রা আছে। তো সে রাজার কাছে গিয়ে বলল যে মহারাজ, আমার কাছে তো টাকা নেই, আমি আপনার পুরো পাওনা পরিশোধ করতে পারতেছি না। এখন প্রশ্ন হচ্ছে রাজা তখন কি করবে? রাজা তখন তাকে কি বলবে বলেন? রাজা তাকে বলবে ঠিক আছে, আমি তোমাকে আরও 2টি স্বর্ণমুদ্রা ঋণ দিচ্ছি। এখন খেয়াল করেন, প্রথমে সে কিন্তু 2টা মুদ্রা নিয়েছিল, যার জন্য তাকে একটি অতিরিক্ত মুদ্রা দিতে হইতো। এখন আবার সে আবার 2টা মুদ্রা ঋণ হিসাবে নিল। এবারও এই নতুন ঋণের জন্য তাকে আবারও একটি অতিরিক্ত মুদ্রা দিতে হবে। অর্থাৎ পরের বছর তাকে ফেরত দিতে হবে ওই প্রথম বছরে 2টা মুদ্রা এবং দ্বিতীয় বছরে 2টা মুদ্রা, অর্থাৎ 4টা মুদ্রা আর একটা একটা করে হলো সুদ, অর্থাৎ 2টা মুদ্রা হচ্ছে সুদ, তাহলে 6টি মুদ্রা। এখন বলেন তো, যে মানুষ প্রথম বছরে 3টা মুদ্রায় জোগাড় করতে পারে নাই, তার পক্ষে কি পরের বছরে 6টা মুদ্রা জোগাড় করা সম্ভব? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন, নাকি আরো কঠিন হয়ে যাইতেছে বিষয়টা? তো এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। অর্থাৎ আপনাকে রাজা এই বছর 2টা স্বর্ণমুদ্রা দিল এবং আপনাকে বলছে যে 2টা স্বর্ণমুদ্রা তোমাকে ঋণ হিসাবে দিলাম, তুমি 1 বছর পরে আমাকে 3টা স্বর্ণমুদ্রা ফেরত দিবা। এখন সে তো প্রথম বছরেই দিতে ব্যর্থ হয়েছে, দ্বিতীয় বছরে সে কি করছে, রাজার কাছ থেকে আবার 2টা স্বর্ণমুদ্রা নিয়েছে। রাজা আবার তাকে একটা শর্ত জুড়ে দিয়েছে যে তুমি আবার সামনের বছর আমাকে প্রথম বছরে 3টা আর এই বছরে 3টা, মোট 6টা দিবা। এইটা কি কোনোভাবে সম্ভব? কোনোভাবেই কিন্তু সম্ভব না। কারণ একজন লাভ করবে, একজন লস করবে, কিন্তু পুরো দেশের অর্থনীতিতে ওই 40টা মুদ্রায় থাকবে, 40টা মুদ্রায় কিন্তু বেশি হবে না। সুতরাং এইটা কোনোভাবেই সম্ভব না। তো স্বাভাবিকভাবে পরের বছর তার জন্য 6টা মুদ্রা ফেরত দেওয়া অনেক বেশি কঠিন হয়ে যাবে। তখন আবার সে রাজার কাছে যাবে, রাজা আবার বলবে ঠিক আছে, তোমাকে আমি আবার 2টা মুদ্রা ঋণ দিচ্ছি। এরপর তার দেনা কিন্তু আরও বাড়তেই থাকবে, প্রতি বছর এভাবে কি হবে, তার দেনার পরিমাণ বাড়তে থাকবে। এভাবে প্রতি বছর ঋণের উপর ঋণ, তার উপর ঋণ, এভাবে যোগ হতে থাকবে। অর্থাৎ এই প্রক্রিয়াটা চলতেই থাকবে। এই উদাহরণে আমরা যে বিষয়টা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে, ঋণ পরিশোধ করতে না পারলে নতুন ঋণ নেওয়া হয়,
আর এতে মোট দেনার পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে। এটা ছিল ছোট পরিসরের উদাহরণ। আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন কিনা আমাকে জানান। এতক্ষণের আলোচনায় আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে রাজা তার সাধারণ জনগণকে কিছু টাকা দেয়, কিন্তু সেটা অবশ্যই এমনিতে দেয় না, উপহার হিসাবে দেয় না, এটা ঋণ হিসাবে দেয়। এবং মানুষকে এটা দেওয়ার পর একটা শর্ত জুড়ে দেয় যে এই টাকাটা একটা নির্দিষ্ট সময়ের পর ফেরত দিতে হবে এবং সুদসহ ফেরত দিতে হবে। আচ্ছা, এখন মানুষের আমরা বাস্তব উদাহরণে ফিরে আসি, রাজার হিসাব বাদ দেই। বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি হিসাব করি তাহলে বাংলাদেশের টাকা ছাপায় কে? কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপাইলো। এখন বিষয়টা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপানোর পর আমাদের কি ইনভাইট করে সাধারণ জনগণকে, যে ভাই আপনারা অমুক তারিখে কেন্দ্রীয় ব্যাংকের সামনে আইসেন, আপনাদের যার যা টাকা লাগে আমরা হিসাব করে দিয়ে দিব। বিষয়টা কি এরকম? আমাদের সবাইকে কি কেন্দ্রীয় ব্যাংক ইনভাইট করে? না, ইনভাইট কিন্তু করে না। তাহলে কেন্দ্রীয় ব্যাংক যে টাকাটা ছাপায় সেই টাকাটা আমরা সাধারণ জনগণ আমরা কিভাবে সেই টাকাটা পাই? এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, কেন্দ্রীয় ব্যাংক যে টাকাটা ছাপায় সেই টাকাটা আমাদের কাছে কিভাবে আসে? এই আলোচনায় প্রথমত আমাদের বুঝতে হবে কেন্দ্রীয় ব্যাংক যে টাকাটা ছাপায় সেই টাকাটা প্রথমত পায় হচ্ছে সরকার আর বাণিজ্যিক ব্যাংকগুলো। এখন কথা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক কি সরকারকে এই ঋণ হিসাবে দেয় টাকাগুলা? অথবা বাণিজ্যিক ব্যাংকগুলোকেও যদি কেন্দ্রীয় ব্যাংক টাকাগুলো দিয়ে থাকে তাহলে সেটা কিভাবে দেয়? ঋণ হিসাবে দেয় নাকি উপহার হিসাবে দেয়? বিষয়টা হচ্ছে যে এটা কখনোই বাণিজ্যিক ব্যাংকগুলোকে উপহার হিসেবে দেয় না, বা সরকারকেও যদি দেয় সেটা উপহার হিসেবে দেয় না। আচ্ছা, প্রথমে আমরা আলোচনা করি যে কেন্দ্রীয় ব্যাংক থেকে কিভাবে সরকার সরকার টাকা পায় কিভাবে, এটা আমরা আমরা আলোচনা করি। দেখেন, একটা কথা বলি, সেটা হচ্ছে যে সরকারকে যদি এমনি এমনি কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা পেত তাহলে তো পদ্মা সেতু বা মেগা প্রকল্প যেগুলো সরকার করতেছে এগুলো করার জন্য কিন্তু সরকারের কিন্তু বাইরে থেকে ঋণ নেওয়ার দরকার হতো না। কি করতো? কেন্দ্রীয় ব্যাংকে বলতো যে আমার এরকম 1,000 কোটি টাকা দরকার, তুমি আমাকে 1,000 কোটি টাকা দাও, উপহার হিসেবে দাও বা এমনিতে দাও। এখন সরকারের হাতে তো কন্ট্রোল আছে, কেন্দ্রীয় ব্যাংক যতই আলাদা হোক কিন্তু সরকারের হাতে তো কন্ট্রোল আছে। কিন্তু সরকার কি এভাবে করে টাকা নেয়? ধরেন আমাদের একটা পদ্মা সেতু, একটা দ্বিতীয় পদ্মা সেতু তৈরি করতে হবে, যেটা তৈরি করতে আমাদের আনুমানিক ধরেন কথার কথা 2,000 কোটি টাকা দরকার। এখন সরকার কি কেন্দ্রীয় ব্যাংকে গিয়ে বলে যে ভাই আমার তো এরকম 2,000 কোটি টাকা দরকার, তুমি টাকা ছাপায় টাকাটা আমাকে এমনি দিয়ে দাও? বিষয়টা কি এরকম? না, মোটেও এরকম না। কেন্দ্রীয় ব্যাংক সরকারকে ঋণ হিসাবে টাকা দেয়। বুঝতে পারছেন? এমনি এমনি কিন্তু উপহার হিসাবে টাকা দেয় না। অর্থাৎ সরকারের যখন টাকার প্রয়োজন হয় তখন সরকার তার সরকারি যে সিকিউরিটিগুলো আছে, তারপর হচ্ছে ট্রেজারি বিলগুলো আছে, এগুলা বিক্রি করার মাধ্যমে সরকার টাকা সংগ্রহ করে। এখন কথা হচ্ছে এগুলো কোথায় কোথায় বিক্রি করে, বা এগুলো আসলে ট্রেজারি বিল বা সরকারি সিকিউরিটি এগুলো আসলে কে কেনে? এগুলা কেনার মানুষ হচ্ছে দুই ধরনের। এক হচ্ছে অনেক সময় বিভিন্ন বড় বড় যে ইনভেস্টর যারা আছে তারা কিনে, অথবা কেন্দ্রীয় ব্যাংক নিজে এটা কিনে নেয়। এভাবে সরকার টাকা সংগ্রহ করে। আচ্ছা, সরকার টাকা সংগ্রহ করলো, সরকার টাকা সংগ্রহ করে তারপর সেই টাকাটা কী করে? সরকার যখন কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে এভাবে ট্রেজারি বিল বা সরকারি সিকিউরিটি এগুলা ইস্যু করার মাধ্যমে বা বিক্রি করার মাধ্যমে যখন সরকার টাকা সংগ্রহ করলো, তখন সরকার এই টাকা দিয়ে সরকারি কর্মচারীর বেতন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, বা এই যে আমরা বিভিন্ন ভাতা পাই না, বয়স্ক ভাতা বা বিভিন্ন ভাতা যে দেওয়া হয়, এই সব কিন্তু সরকার এই যে এভাবে করে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণের মাধ্যমে কিন্তু টাকা নেয়, নিয়ে এই যে আমাদেরকে দেয়। বুঝতে পারছেন? এই হচ্ছে সরকারের বিষয়টা। আর কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে কেন্দ্রীয় ব্যাংক যে টাকাটা ছাপায় এই টাকাটা প্রথমত আরেকটা সাইট আছে এরাও পায়, সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক বা বিভিন্ন প্রাইভেট ব্যাংক। তো প্রাইভেট ব্যাংকগুলোকেও যে কেন্দ্রীয় ব্যাংক টাকাগুলো দেয়, ছাপানো টাকাগুলো দেয়, এগুলো কিন্তু এমনি এমনি উপহার হিসেবে দেয় না। প্রাইভেট ব্যাংকগুলোকেও কেন্দ্রীয় ব্যাংক ঋণ হিসাবে টাকাগুলো ইস্যু করে আর কি। যেমন ধরেন একটা প্রাইভেট ব্যাংকের, আচ্ছা এখন কথা হচ্ছে যে প্রাইভেট ব্যাংকের বা বাণিজ্যিক ব্যাংকগুলোর কখন টাকার প্রয়োজন হয়? তো বাণিজ্যিক ব্যাংকগুলো যখন গ্রাহকের নগদ টাকার চাহিদা মেটাতে পারে না তখন তারা এই সংকটে পড়ার কারণে কেন্দ্রীয় ব্যাংকে বলে যে এরকম আমার তো এরকম টাকা নাই, বা আমি এরকম তারল্য সংকটে পড়ছি, তো আমাকে কিছু টাকা মানে ঋণ হিসাবে দেন। তখন ওই কেন্দ্রীয় ব্যাংক যে টাকাগুলো ছাপিয়েছিল সেগুলা বাণিজ্যিক ব্যাংকগুলোকে ধার হিসাবে দেয়। এবং এখানে কিন্তু অবশ্যই যে কন্ডিশন আছে রাজার মতো, যে আমি তোমাকে এত এত কোটি টাকা দিলাম,
একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেয় যে এই ডেটের মধ্যে তুমি আমাকে এই টাকাটা ফেরত দিবা। এবং অবশ্যই যেহেতু ঋণ হিসাবে দেয়, তো এখানে এটা বলা থাকে যে সুদ সহ ফেরত দিতে হবে। তো আমরা আশা করি বুঝতে পারলাম যে কিভাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রথমত সরকার টাকা পায় এবং বাণিজ্যিক ব্যাংকগুলো টাকা পায়। তো সরকার টাকা পাওয়ার পর কী করে, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করে এবং সরকারি কর্মচারীদের বেতন দেয় বা বিভিন্ন ভাতা টাতা যেগুলো দিতে হয় সেগুলো দেয়। আচ্ছা, বাণিজ্যিক ব্যাংক এই টাকাগুলো পাওয়ার পর কী করে? বাণিজ্যিক ব্যাংক এই টাকাগুলো পাওয়ার পর তারা গ্রাহকের নগদ টাকার প্রয়োজন মেটায়। অর্থাৎ এই যে আপনারা মাঝে মাঝে দেখেন নাই, কিছুদিন আগে এরকম হয়েছে যে ব্যাংক সম্পর্কে হয়তো নেগেটিভ কোনো একটা কিছু শুনছে মানুষ, তখন ব্যাংকের সামনে গিয়ে ভিড় করছে, অনেক গ্রাহক একসাথে জড়ো হয়েছে, গিয়া বলছে যে আমাদের টাকা দিয়ে দেন, বা সবাই টাকা উঠাইতে আসছে। তখন কি ওই ব্যাংক কি সব গ্রাহকের কি নগদ টাকার চাহিদা মিটাতে পারছে? পারে নাই। তো যখন সব গ্রাহক একসাথে যায় টাকা তুলতে, তখন কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো সব গ্রাহককে টাকা দিতে পারে না। বা এরকম ব্যাংকের যখন নগদ টাকার সংকট হয়, তখন কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলা কেন্দ্রীয় ব্যাংকের কাছে টাকা চায়, তখন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে টাকা দেয়। আচ্ছা, বাণিজ্যিক ব্যাংকগুলোকে টাকা দিল, এখন বাণিজ্যিক ব্যাংক এই টাকা দিয়ে কী করে? ওই যে গ্রাহক আসছে বা নগদ টাকার যে প্রয়োজন, সেই নগদ টাকার প্রয়োজন মেটায় এক। দ্বিতীয়ত, এই বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বা বিভিন্ন বিনিয়োগকারীদের এই যে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে 1,000 কোটি টাকা বা 2,000 কোটি টাকা ঋণ হিসাবে নিয়ে আসলো, এই টাকা বিভিন্ন ইনভেস্টর, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন মানুষকে এগুলো ঋণ হিসাবে দেয়। তখন ধরেন একটা গার্মেন্টস আছে, এই গার্মেন্টসে 100 কোটি টাকা দরকার, 100 কোটি টাকা যদি তাদের হয়, তাহলে তারা কি করতে পারবে? তাদের যে কর্মচারী আছে, কর্মচারীদেরকে বেতন দিতে পারবে। অথবা তাদের আরও ধরেন বাসা ভাড়া, তারপরে ধরেন আরও বিভিন্ন খরচ থাকে না, উপযোগ খরচ, বিভিন্ন খরচ থাকে না একটা গার্মেন্টসে, এগুলো দিতে পারবে। এখন গার্মেন্টসের 100 কোটি টাকা দরকার। এখন গার্মেন্টস গিয়ে কী বললো? ওই যে কোনো একটা বাণিজ্যিক ব্যাংকে গিয়ে বললো যে আমার এরকম 100 কোটি টাকা দরকার। তখন ওই বাণিজ্যিক ব্যাংক ওই কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে যে 2,000 কোটি টাকা বা 1,000 কোটি টাকা ঋণ হিসাবে নিয়ে আসছিল, সেটা এই গার্মেন্টসটাকে দিয়ে দিল, 100 কোটি টাকা দিয়ে দিল। এখন এই গার্মেন্টস 100 কোটি টাকা পাওয়ার পর কী করলো? তাদের যে প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মচারী আছে তাদেরকে দিয়ে দিল। অর্থাৎ আপনারা কি এই যে একটা সাপ্লাই চেইন এটা কি বুঝতে পারতেছেন? না বুঝলে আমার মনে হয় একটু মনোযোগ দিয়ে শুনলে হয়তো বা বুঝতে পারবেন। তারপরেও না বুঝলে আমাকে জানান বা কমেন্টে জানান, আমি আরও বোঝানোর ব্যবস্থা করব। তো বিষয়টা হচ্ছে যে প্রথমত কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপায়, সেটা সরকারকে দেওয়া হয়। সরকার সরকারি কর্মচারীদের বেতন দেয়, সরকারি কর্মকাণ্ড করে, এগুলো করে। আর বাণিজ্যিক ব্যাংক কী করে? বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ দেয়। সেই প্রতিষ্ঠান আবার কী করে? সেই ঋণ নেওয়ার মাধ্যমে তাদের কর্মচারীদের বেতন মেটায় বা তাদের আরও যে খরচগুলো আছে সেই খরচগুলো মেটায়, এবং সেই ঋণ নিয়ে তারা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে। ঠিক এভাবেই কেন্দ্রীয় ব্যাংক থেকে আমাদের সাধারণ জনগণের পকেটে টাকাগুলো আসে। এখন ভাই জিনিসটা খেয়াল করেন, ওইখানে প্রথমে যে আমি উদাহরণটা দিছিলাম যে রাজা টাকা 40টা কয়েন বানাইছে, এই 40টা কয়েন তার দেশে 40 জন মানুষ আছে, সবাইকে দিয়ে দিল। তো সবাইকে দেওয়ার পরে সবাইকে বললো যে সুদ সহ ফেরত দিতে হবে না নির্দিষ্ট ডেটের পর। এটা কি কোনোভাবে সম্ভব? এটা কিন্তু কোনোভাবে সম্ভব না। একইভাবে যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক যে টাকাটা ছাপায়, সেই টাকাটা প্রথমত সরকারকে এবং পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে ঋণ হিসাবে দেয়। তাহলে বাণিজ্যিক ব্যাংকে যখন ঋণ হিসাবে এই টাকাটা পেলো, তখন কিন্তু বাণিজ্যিক ব্যাংকের কিন্তু মাথায় সবসময় একটা টার্গেট যে আমি 1,000 কোটি টাকা ঋণ নিছি, আমাকে 1 বছর পরে 1,100 কোটি টাকা ফেরত দিতে হবে। অর্থাৎ 100 কোটি টাকা এক্সট্রাভাবে ফেরত দিতে হবে। এখন তাদের মাথায় কিন্তু সবসময় এটা ঘুরে যে আমাকে যেভাবে হোক 1,000 কোটি টাকা তো ফেরত দিতে হবেই, পাশাপাশি 100 কোটি টাকাও ফেরত দিতে হবে। তাহলে আমাকে যেভাবে হোক মানুষের কাছ থেকে দাম কিছুটা বেশি রেখে বা যেভাবে হোক আমাকে 100 কোটি টাকা জোগাড় করতে হবে। এখন বাণিজ্যিক ব্যাংক কী করলো? সেই টাকাটা আবার বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ দিল, সেই প্রতিষ্ঠান ঋণ পেলো। তখন প্রতিষ্ঠানের মাথায়ও কিন্তু একটা এক্সট্রা চাপ থাকে, প্রেশার থাকে যে না, আমি তো বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে 100 কোটি টাকা নিছি, তাকে আমার এখন 1 বছর পর বা 2 বছর পর যখনই হোক আমাকে 120 কোটি টাকা ফেরত দিতে হবে। অর্থাৎ 100 কোটি টাকা আসল আর 20 কোটি টাকা হচ্ছে সুদ। তো তখন কিন্তু ওই যে গার্মেন্টস বা যে প্রতিষ্ঠানটা বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ঋণ নিল, তারও কিন্তু একটা মাথায় এক্সট্রা প্রেশার থাকে। তখন সেও কিন্তু চাইবো যে মানুষের কাছ থেকে যে কোনোভাবে হোক বেশি বেশি করে নেওয়ার চেষ্টা করব।
এবং তার কাছ থেকে টাকাটা কি হলো, তার ধরেন একটা গার্মেন্টসের কাছে আসলো না, প্রথমে বাণিজ্যিক ব্যাংক, তারপরে হচ্ছে যে কোনো একটা প্রতিষ্ঠানের কাছে আসলো, প্রতিষ্ঠান এখন কী করলো, কর্মচারীদের বেতন দিয়ে দিল, কর্মচারীর কাছে কিন্তু সে টাকাটা গেল। এখন সর্বশেষ আমাদের পকেটে যে টাকাটা আসে সেটা কিন্তু ঋণের টাকা। অর্থাৎ বিষয়টা এরকম না যে বাণিজ্যিক ব্যাংক কিছু টাকা ছাপাইছে, ছাপানোর পর আমাদের সবাইকে ইনভাইট করছে, আমরা বাণিজ্যিক ব্যাংকের সামনে গেছি, সবার হাতে হাতে টাকা দিছে, বিষয়টা কিন্তু এরকম না। বাণিজ্যিক ব্যাংক সে প্রথমে সরকারকে টাকা দিছে, তারপর হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো, সরি, কেন্দ্রীয় ব্যাংক প্রথমে টাকা ছাপানোর পর বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ হিসাবে দিছে অথবা সরকারকে ঋণ হিসাবে দিছে। সেখান থেকে ধীরে 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 সাপ্লাই চেইনের মতো করে আমাদের পকেটে আসছে। এখন ভাই আপনার আমার পকেটে যে টাকাটা আছে, এটা কি মানে এমনিতেই পাইছেন নাকি ঋণের টাকা? এটা কিন্তু ঋণের টাকা। এই টাকাটা আবার যখন জায়গা মতো ফেরত যাবে তখন কিন্তু আসল টাকাটা ফেরত যাবে না, সাথে কিন্তু সুদও ফেরত যাবে। এবার কি আপনি বুঝতেছেন যে কেন আজকে আমরা ১০০ টাকা দিয়ে একটা জিনিস কিনি এবং এই একই জিনিস ৫ বছর পরে কিনতে গেলে ১১০ টাকা ব্যয় করতে হয়? মানে টাকার মানটা আসলে কোন দিক দিয়ে কমতেছে, এবার কি আপনারা বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন আমার এই পর্যন্ত আলোচনায়। আচ্ছা, এইটা হচ্ছে ফার্স্ট যে আমাদের যে অর্থনীতি ব্যবস্থাটা আছে, সুদভিত্তিক অর্থনীতি ব্যবস্থা, এই ব্যবস্থাটার ভিতরেই আসলে ঝামেলা আছে। কারণ যেভাবে করে চলতেছে, এই যে মানে টাকা ছাপানো থেকে শুরু করে কেন্দ্রীয় ব্যাংক, সেখান থেকে সরকার, আমি যে আলোচনাটা তখন করলাম, এই সিস্টেমটাই এমনভাবেই তৈরি করা যেন মানুষকে সবসময় যেন মানে একটা এক্সট্রা চাপ নিয়ে থাকতে হয়, সবসময় যেন মানুষের পকেট থেকে যেন টাকা বের করা হয়, এরকম একটা সিস্টেম তৈরি করা। আচ্ছা, আগের যে আলোচনাগুলো করলাম এটা হচ্ছে একদম প্রধান কারণ যেটার কারণে মুদ্রাস্ফীতি হয়। এছাড়া মুদ্রাস্ফীতি হওয়ার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে ধরেন একটা দেশে ৫টা আম আছে, মানে পুরো একটা দেশের মধ্যে ৫টা আম আছে এবং ওই পুরা দেশের মধ্যে পুরা অর্থনীতিতে ৪০ টাকা আছে। তাহলে বলেন তো এক একটা আমের দাম কত হয়? মানে ৫টা আম আর পুরা দেশের অর্থনীতির মধ্যে ৪০ টাকা, তাহলে ৫ × ৪০, তাহলে এক একটা আমের দাম কত হয়? ৮ টাকা করে হয়, তাই না? বিষয়টা তো তাই দাঁড়াইতেছে। আচ্ছা, এখন ধরেন ব্যাংক এক্সট্রা করে আরও ১০ টাকা ছাপাইলো, অর্থাৎ আগে ওই দেশের পুরো অর্থনীতির ভিতরে টাকা ছিল হচ্ছে ৪০ টাকা, এখন ব্যাংক এক্সট্রা করে আরও ১০ টাকা ছাপাইলো, তাহলে এখন ওই দেশের অর্থনীতির ভিতর টোটাল টাকা হচ্ছে ৫০ টাকা, কারণ আগে ৪০, পরে ব্যাংক ছাপাইছে ১০, টোটাল টাকা কত? ৫০। আচ্ছা আচ্ছা, আগে কিন্তু আম ছিল ৫টা, এখন কি আম বাড়ছে? আম কিন্তু ভাই বাড়ে নাই, আম কিন্তু আগে যা ছিল এখনও তাই আছে, শুধু টাকা বাড়ছে। আগে পুরো অর্থনীতিতে টাকা ছিল ৪০ টাকা, এখন হচ্ছে পুরো অর্থনীতিতে টাকা হচ্ছে ৫০ টাকা। তাহলে বলেন তো এখন এক একটা আমের দাম কত হবে? তাহলে ৫×১০ = ৫০, অর্থাৎ এক একটা আমের দাম কত? ১০ টাকা। অর্থাৎ আগে ছিল ৮ টাকা, এখন সেটার দাম বৃদ্ধি পেল, অর্থাৎ এখন ২ টাকা বৃদ্ধি পায়, এখন কত হইলো? এখন হচ্ছে ১০ টাকা হইলো। অর্থাৎ একটা দিন আমাদের দেশে বা যে কোনো দেশে অর্থনীতিতে কোনো একটা জিনিসের দাম তখনই বৃদ্ধি পায় যখন ওই জিনিসের উৎপাদনের তুলনায় দেশে মোট মুদ্রার পরিমাণ বেড়ে যায়। কথা কি বুঝতে পারছেন? কিন্তু বিষয়টা এমন হতে পারতো যে আহ, ওদিকে ৫০ টাকা হয়েছে, এদিকে আবার আমের উৎপাদন বৃদ্ধি পাইছে, অর্থাৎ আম ধরেন আগে ছিল ৫টা, এখন হচ্ছে ১০টা, তাহলে তখন কি হইতো? তখন আমের পরিমাণ ১০টা আর আমার পুরা দেশের অর্থনীতিতে টাকা আছে কত? ৫০ টাকা, তখন কিন্তু এক একটা আমের দাম হয়ে যেত মানে ৫×১০ = ৫০, ৫ টাকা করে হয়ে যেত। বিষয়টা কি বুঝতে পারতেছেন? অর্থাৎ যখন একটা দেশে আহ, যে কোনো জিনিস যখন যে কোনো জিনিসের ক্ষেত্রে যখন উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায় তখন কিন্তু ওই জিনিসটার দাম কমে, আর যখন উৎপাদনের পরিমাণ কমে যায় তখন কিন্তু ওটার দাম বৃদ্ধি পায়। যেমন ধরেন এখন বর্ষা সিজন চলতেছে, যখন অনেক বেশি বৃষ্টি হয় এবং বৃষ্টি হওয়ার কারণে এই যে আমরা যে মরিচ গাছগুলো লাগাই বা কৃষকরা ধান খেতে বা এমনিতে খেতে খামারে যে মরিচ গাছগুলো যে লাগায়, ওই মরিচ গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, অতিরিক্ত পানির কারণে মরিচ গাছ নষ্ট হয়ে যায়। তাহলে মরিচ গাছ যদি নষ্ট হয়ে যায় তাহলে বাজারে কি মরিচের পরিমাণ বাড়বে নাকি কমবে? অবশ্যই কমবে। এখন বাজারে মরিচের পরিমাণ বা যে কোনো একটা পণ্যের পরিমাণ কমতেছে, পাশাপাশি মোট মুদ্রার পরিমাণ কিন্তু কমতেছে না, মোট মুদ্রার পরিমাণ কিন্তু আবার হিসাবে বাড়তেছে। কারণ ওই যে নতুন অর্থনীতিতে নতুন টাকা যোগ হইতেছে, অর্থনীতিতে কিন্তু সবসময় নতুন টাকা কিন্তু যোগ হয়। তাহলে বিষয়টা কি দাঁড়াইতেছে যে আমার একটা মরিচ, এই মরিচের পরিমাণ বাজারে কমে গেছে, পাশাপাশি দেশের মোট মুদ্রার পরিমাণ হয় পরিবর্তন হয়েছে না হয় একই রকম রয়েছে, তাহলে কি জিনিসটার দাম বাড়বে না? তো এই একটা বিষয় আছে
যখন একটা দেশে যে কোনো একটা পণ্য উৎপাদনের তুলনায় যখন দেশের মোট মুদ্রার পরিমাণ বৃদ্ধি পায় তখন কিন্তু ওই জিনিসটার দাম বৃদ্ধি পায়। এই একটা কারণ আছে। এখন আপনাদের কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে একটা দেশে অর্থনীতিতে কখন কখন টাকা বৃদ্ধি পায়, কখন কিভাবে টাকাটা আসে? এই যে আমি যে বললাম না যে আগে ছিল 40 টাকা, পরবর্তীতে দেশের অর্থনীতিতে নতুন করে আরও 10 টাকা যোগ হলো, এই 10 টাকাটা কিভাবে আসে? এটা হচ্ছে আমাদের এখন বোঝার বিষয়। আচ্ছা, নতুন করে যে 10 টাকা বাজারে আসলো, অর্থনীতিতে যোগ হলো, এটা এটা কিভাবে হলো? তো এটার বেশ কিছু কারণ আছে। তো এর মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ আমি বলি, সেটা হচ্ছে যে আমরা যে সিস্টেমের মধ্যে বা যে অর্থনীতির মধ্যে আমরা বসবাস করতেছি, এই অর্থনীতির মধ্যে এই অর্থনীতি সবসময় ঋণ চলমান রাখতে হবে। অর্থাৎ আজকে আপনি জনগণকে 1,000 কোটি টাকা ঋণ দিছেন, কালকে আপনাকে আবারও 1,000 বা 2,000 কোটি টাকা ঋণ দিতেই হবে, তাছাড়া এই অর্থনীতির বিষয়টা পুরোটা ভেঙে পড়বে। তো এটা একটা বিষয় আছে, এটা একটু জটিল বিষয়, এটা আমরা আলোচনা না যায়। আর একটা বিষয় আছে যেটার কারণে কিন্তু বাজারে নতুন মুদ্রা আসে কিংবা দেশে মুদ্রার পরিমাণ বৃদ্ধি পায়। সেটা কিভাবে আমি তো আপনাকে বলি। ধরেন একটা দেশে একটা ব্যাংক আছে, বাণিজ্যিক ব্যাংক। এই বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে একটা দেশের একজন পাওয়ারফুল লোক সে 100 কোটি টাকা ঋণ নিল অথবা 1,000 কোটি টাকা ঋণ নিল। আচ্ছা ধরেন 1,000 কোটি টাকা ঋণ নিল, নেওয়ার পর তো বাণিজ্যিক ব্যাংক তো কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিছে যে তুমি 1,000 কোটি টাকা আমার কাছে ঋণ নিলা, আগামী 1 বছর বা 2 বছর পরে তুমি আমাকে 1,100 কোটি টাকা ফেরত দিবা। তো যেই পাওয়ারফুল লোকটা, পাওয়ারফুল লোক হইতে পারে বা কোনো পাওয়ারফুল প্রতিষ্ঠান হইতে পারে, তো এই পাওয়ারফুল প্রতিষ্ঠান বা পাওয়ারফুল লোক যে কিনা এই ঋণটা নিল, সে ধরেন 1 বছর বা 2 বছর পরে তার যেহেতু পাওয়ার আছে, সে কী করলো, সে টাকা দিতে অস্বীকৃতি জানাইলো যে না আমি এ টাকা ফেরত দিতে পারবো না বা আমি টাকা নাই আমার কাছে। এখন বাণিজ্যিক ব্যাংক কী করলো, বাণিজ্যিক ব্যাংক ধরেন পুলিশের কাছে গিয়ে মামলা করলো বা যে কোনো আইনের একটা সহায়তা নিল। এখন ভাই সে তো ভাই পাওয়ারফুল, আপনি আইনের সহায়তা নিয়ে করবেন কি ভাই? এরকম তো আমরা ঋণ খেলাপির কথা শুনছেন না? তো এর ঋণ খেলাপি আর কি। এখন বাণিজ্যিক ব্যাংক কিন্তু ভালো মনে করে তাকে 1,000 কোটি টাকা দিছিল যে না পরবর্তীতে তো এই ব্যক্তি আমাকে 1 বছর পরে 1,100 কোটি টাকা ফেরত দিবে। কিন্তু বিষয়টা কী দাঁড়াইলো, পরবর্তীতে এই লোক 1,000 কোটি টাকা আসল যে টাকাটা সেটা তো ফেরত দেয়ই নাই, পাশাপাশি 100 কোটি টাকা সুদ এইটাও ফেরত দেয় নাই। ফলে ব্যাংকের কি সমস্যা হলো, ব্যাংকের কাছে নগদ টাকার সংকট তৈরি হইলো। অর্থাৎ গ্রাহক আসতেছে, গ্রাহক ব্যাংকে এসে বলতেছে যে ভাই আমার টাকা দেন, আর এক গ্রাহক এসে বলতেছে আমার টাকা দেন, কর্মচারী বলতেছে আমাদের বেতন দেন। ব্যাংক কিন্তু কাউকে কোনো টাকা দিতে পারতেছে না। এখন ব্যাংক যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু ব্যাংক বেশি দিন কিন্তু স্টে করবে না। তখন ব্যাংক কী করে, তখন ব্যাংক ওই যে বাংলাদেশ ব্যাংকের কাছে গিয়ে বলে যে ভাই আমার তো এরকম তারল্য সংকটে পড়ছি বা নগদ টাকা নেয়, আমাকে ইনস্ট্যান্ট বা নগদ খুব তাড়াতাড়ি আমাকে 2,000 কোটি টাকা বা 3,000 কোটি টাকা আমাকে ঋণ দেন। তো ব্যাংকের কাছে আবার নতুন করে কি হয়, 2,000 কোটি টাকা বা 3,000 কোটি টাকা ঋণ আসে। কোথা থেকে আসে? কেন্দ্রীয় ব্যাংক থেকে আসে। তো ব্যাংক তখন এই 2,000 কোটি টাকা বা 3,000 কোটি টাকা দিয়ে তখন এই যে নগদ টাকার যে প্রয়োজন ছিল তার, সেই প্রয়োজন মেটায়। তো এভাবে করে নতুন টাকা আর কি বাজারে আসে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আহ, ঋণ খেলাপির মাধ্যমে ব্যাংক দেউলিয়া হতে মানে মানে দেউলিয়া হতে নেয় এবং কোনো একটা সময় সেই ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে বলে যে আমার এরকম টাকা দরকার বা ধার দরকার, তখন বাণিজ্যিক ব্যাংক তাকে ধার হিসাবে দেয় এবং এই টাকা দিয়ে সে তার মানে নিত্য প্রয়োজনীয় যে খরচগুলো আছে সেগুলো মেটায়। তো এভাবেও দেশের অর্থনীতিতে নতুন করে টাকা যোগ হয়। অর্থাৎ মুদ্রাস্ফীতির আরও অনেক কারণ আছে, তবে এই দুইটা হচ্ছে মেজর কারণ। প্রথমে যেটা বললাম যে আমাদের একটা সিস্টেমের মধ্যে চলতেছি, এই সিস্টেমটা হচ্ছে মেইন। আর দ্বিতীয় হচ্ছে এখানে এখানে সবসময় ঋণ চলমান থাকবে। অর্থাৎ ঋণ এখানে কখনো থামানো যাবে না, ঋণের পরিমাণ থামালে পুরো অর্থনীতি ব্যবস্থাটা ভেঙে পড়বে। আর তৃতীয় বিষয়টা হচ্ছে ঋণ খেলাপি। অর্থাৎ ঋণ খেলাপির মাধ্যমে কিন্তু আপনার দেশ থেকে টাকা মানে সে তো ধরেন যে ঋণ খেলাপিগুলো সে তো টাকা নিয়ে উধাও হয়ে গেল গা, কিন্তু ব্যাংক তো তারও সংকটে পড়লো, তখন ব্যাংক কিন্তু আবার নতুন করে কিন্তু ঋণ নেয়। অর্থাৎ আপনি ঋণ খেলাপি করছেন, এই যে ঋণ খেলাপি যে আপনি করলেন 1,000 কোটি টাকা যে আপনি নিয়ে চলে গেলেন, এইটার পুরাটার খেসারত কিন্তু পুরো দেশের জনগণকে দিতে হবে। বুঝতে পারছেন বিষয়টা?